ওয়েলকাম টু দ্য জঙ্গল। সিনেমার শুরুতেই আমরা জেনা নামের খুবই ধনী একজন বিজনেসম্যানকে দেখতে পাই। তিনি ভীষণ দুশ্চিন্তায় পড়ে যান, কারণ বর্তমান অর্থমন্ত্রী ও তার খুবই ঘনিষ্ঠ বন্ধু তাকে জানিয়েছেন যে খুব শীঘ্রই সরকার পরিবর্তন হতে চলেছে, আর নতুন সরকার ক্ষমতায় এলে বহু বছর ধরে লুকিয়ে রাখা জেনার ট্যাক্স কেলেঙ্কারি সবার প্রকাশ্যে চলে আসবে। এই দুঃসংবাদ শুনে জেনা তো ভীষণ ঘাবড়ে যায়। সমস্যার সমাধান খুঁজতে সে নিজের মেয়ে জেনি এবং পুরো টিমকে নিয়ে জরুরি মিটিং ডাকে। সবাই তখন নানা ধরনের অদ্ভুত আইডিয়া দিলেও কোনোটাই তার পছন্দ হয় না। ঠিক তখনই সেক্রেটারি দুবে একটি বুদ্ধি দেয়। সে বলে, যদি তারা বড় বাজেটের একটি ফ্লপ সিনেমা বানায় তাহলে সমস্ত টাকা সিনেমার পিছনে খরচ হয়েছে বলে দেখানো যাবে। এই প্ল্যানটা সবারই পছন্দ হয়ে যায়। দুবে এরপর দুইজন খুবই ফ্লপ ডিরেক্টরদের খুঁজে বের করে নিয়ে আসে, যাদের নাম ছিল ডিরেক্টর দেব ও দাস। জেনি যখন তাদেরকে সিনেমার বাজেট 2000 কোটি টাকা বলে জানায়, তখন তারা তো একদম হতবাক হয়ে যায়। এত বড় সুযোগ হাতছাড়া না করে তারা সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যায়। এবার দরকার ছিল শুধু একজন ফ্লপ হিরোর। সবকিছু ফ্লপ নেওয়ার কারণ হয়েছে জেনা, দুবে এবং জেনির মূল উদ্দেশ্য ছিল সিনেমার পিছনে যত বেশি সম্ভব টাকা খরচ করা এবং সেটিকে বক্স অফিসে সম্পূর্ণভাবে ব্যর্থ করে তোলা। এর জন্যই দাস এখানে অ্যাক্টর রাজীবের নাম প্রস্তাব করে। রাজীব একসময় সুপারস্টার ছিল, কিন্তু বর্তমানে সে একজন ফ্লপ অ্যাক্টর যার ক্যারিয়ার এখন প্রায় শেষের পথে। এরপর দেবদাস ও জেনি রাজীবের সাথে মিটিং করে। সেখানে রাজীব তার সাইনিং অ্যামাউন্ট প্রথমে 50 লাখ বলে, কিন্তু পরে যখন সে জানতে পারে যে তারা তো অযথা টাকা খরচ করছে, তখন সে চালাকি করে 50 লাখ থেকে 200 কোটি টাকা আদায় করে নেয়। এরপর রাজীবের ম্যানেজার জেনিকে একটি গোপন তথ্য জানায়। এটা হয়েছে 5 বছর আগে। এক ভুল বুঝাবুঝির কারণে রাজীব তার প্রেমিকা ও খুবই জনপ্রিয় অভিনেত্রী নাদিয়াকে হারিয়েছিল, আর সেই ঘটনার পর থেকেই রাজীব রোমান্টিক সিনেমাকে খুবই ঘৃণা করতে শুরু করে। তাই তারা যেন সিনেমায় কোনো লাভ স্টোরি না রাখে। দেবদাস ও জেনি এতে ওকে জানায়। এরপর দেখা যায় দেব ও দাসের সামনে নতুন এক বিপদ এসে হাজির হয়। এটা হয়েছে প্রথম ওয়েলকাম সিনেমার মজনু ভাইয়ের ছোট ভাই রোমিও ভাই এবং উদয় শেট্টির ছোট ভাই এরা আন্না বর্তমানে শহরের দুই ভয়ঙ্কর ডন। তাদের কাছ থেকে দেব ও দাস 2.5 লক্ষ টাকার ঋণ নিয়েছিল, তাই এখন তারা সেটাকে ফেরত চাইছে। কিন্তু যখন তারা জানতে পারে যে দেব ও দাস 2000 কোটি টাকার একটি ফ্লপ ফিল্ম বানাচ্ছে, তখন তারা বলে তাদের 2.5 লক্ষ টাকা আর দিতে হবে না, কিন্তু সেই ফ্লপ সিনেমায় তাদের দুজনকে হিরো হিসেবে নিতে হবে। আর কোনো রাস্তা নেই, বাধ্য হয়ে দেব ও দাসকে তাদের শর্ত মেনে নিতে হয়। অন্যদিকে রাজীব প্রায়ই তার বাবার কথা ভেবে ইমোশনাল হয়ে যেত। সে তার ম্যানেজারকে বলছে যে তার বাবা ছিলেন ভারতীয় সেনাবাহিনীর একজন অফিসার, যিনি 15 বছর আগে একটি সিক্রেট মিশনে গিয়েছিলেন, কিন্তু সেখান থেকে আর ফিরে আসেননি, মানে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। কিন্তু রাজীবের এখনো বিশ্বাস একদিন না একদিন তার বাবা অবশ্যই ফিরে আসবে। এর কিছুদিন পর সিনেমার সম্পূর্ণ কাস্ট এক জায়গায় একত্রিত হয়। সেখানে রাজীব আগেই মিডিয়াকে টাকা দিয়ে ডেকে এনে বড় সুপারস্টারের মতো আচরণ করতে থাকে। অন্যদিকে রোমিও এবং এরা আন্নাও নিজেদেরকে সিনেমার আসল হিরো ভাবছিল। ফলে তিনজনের মধ্যে শুরু হয় তীব্র বাক্যযুদ্ধ, মানে তর্ক বিতর্ক। পরিস্থিতি সামাল দিয়ে ডিরেক্টর দেব দাস সবাইকে শান্ত করে বলেন, এই সিনেমাটি ইন্ডিয়ান আর্মিকে কেন্দ্র করে তৈরি হচ্ছে, তাই শুটিং এর আগে পুরো টিমকে সেনাবাহিনীর মতো কঠিন ট্রেনিং দিতে হবে। এরপর লারা দত্তা, একজন কড়া প্রশিক্ষক, পুরো টিমকে অস্ত্র চালানো, বোমা নিক্ষেপ এবং যুদ্ধের বিভিন্ন কৌশল শেখায়। ট্রেনিং শেষ হতেই সিনেমার শুটিং শুরু হয়। বিজনেসম্যান জেনার লক্ষ্য ছিল যত বেশি সম্ভব টাকা খরচ করা, তাই সিনেমার জন্য বিশাল একটি সেট বানানো হয়। আর সিনেমায় দুইজন নায়িকাও কাস্ট করা হয়, জেনি ও নাদিয়া। জেনির বাবা বিশ্বাস করতেন মেয়ে অভিনয় করলে সিনেমাটি অবশ্যই ফ্লপ হবে। অন্যদিকে নাদিয়া দেবদাসকে এই শর্ত দেয় যে সে রাজীবের সঙ্গে নয়, বরং রোমিও ও এরা আন্নার সাথে জুটি বাঁধবে। এরপর দেখা যায় শুটিং শুরু হওয়ার পর থেকেই সেটে নানা রকম ঝামেলা লেগে থাকে। রাজীব, রোমিও ও এরা আন্না সবসময় তর্ক করত, যেমন কার স্ক্রিন টাইম বেশি হবে এবং আসল হিরোকে। এর মধ্যেই চলে আসে ক্লাইম্যাক্সের দৃশ্য, যেখানে রাজীবের ক্যারেক্টারের মৃত্যু হওয়ার কথা ছিল এবং রাজীব মরে যাওয়ার পরেই নাদিয়া এরা আন্নাকে জড়িয়ে ধরবে। এই বিষয়টা জানার পর রাজীব স্পষ্ট বলে দেয় যে সে কোনোভাবেই পর্দায় মরবে না। ফলে শুটিং এর সময় অনেক গুলি খাওয়ার পরেও সে বারবার উঠে দাঁড়িয়ে লড়াই করতে থাকে।
যার কারণে এরা আন্না ভীষণ রেগে যায় আর মুহূর্তেই পুরো দৃশ্য এলোমেলো হয়ে যায় এবং সেটে চরম বিশৃঙ্খলা শুরু হয়। এটাই ছিল সিনেমার শেষ দৃশ্য। তাই শুটিং শেষ হওয়ার পর সঙ্গে সঙ্গেই পুরো সেট ব্লাস্ট করে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। তখন বিশৃঙ্খলার কারণে দাস দুবেকে বলে বোমা বিস্ফোরণ বন্ধ করতে হবে, কিন্তু একটা ভুল বোঝাবুঝির কারণে শুটিং চলাকালীনই টেকনোশিয়ান মুহূর্তের মধ্যেই 132 কোটি টাকায় তৈরি সেই বিশাল সেট ব্লাস্ট করে ধ্বংস করে ফেলে। এরপরেই বিজনেসম্যান জেনার ফোন আসে দুবের কাছে। জেনা বলে তার বাড়িতে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট রেড মেরে তার সমস্ত ধন সম্পত্তি জব্দ করে নিয়েছে। তার কাছে এখন আর এক পয়সাও নেই। তাই এখন তার শেষ আশা এই সিনেমাটি সফল না হলে তাকে সিগনালে বসে ভিক্ষা করতে হবে। খবরটি শুনে দুবে একেবারে হতবাক হয়ে যায়। এরপর সে ডিরেক্টর দেব দাস ও ক্যামেরাম্যানকে বিষয়টা জানায়। সবাই তখন দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ একদিকে সিনেমা এখনো অসম্পূর্ণ, অন্যদিকে ক্লাইম্যাক্সের সেটও ধ্বংস হয়ে গেছে। তারা এখন কি করবে কিছুই বুঝতে পারছিল না। ঠিক তখনই ব্লাস্টের টেকনিশিয়ান জানায় যে পাশেই আজাদগঞ্জ নামের একটি গ্রাম আছে, যেটা হুবহু তাদের সেটের মতোই দেখতে। সেখানে গিয়ে তারা ক্লাইম্যাক্সটা শুট করতে পারবে। কেউ এর কাছ থেকে পারমিশন নিতে হবে না, ট্যাক্সও দিতে হবে না, শুধু একটাই সমস্যা রয়েছে। কিন্তু এতটুকুই শুনে দেবদাস ও দুবে প্রচন্ড খুশি হয়ে যায়। তখন পরের কথাটি আর শুনে না, মানে সমস্যার কথাটি না শুনেই তারা সবাই পরের দিন সেখানে যাওয়ার জন্য রেডি হয়ে যায় আর সিদ্ধান্ত করে যে একদিনের ভিতরেই শুটিং শেষ করে ফেলবে। সাথে তারা এটাও ঠিক করে গ্রামের মানুষরা যেন তাদেরকে চিনতে না পারে, যেমন তারা সেখানে শুটিং করছে। আর তারাও, মানে পুরো ইউনিট যেন এটা না জানতে পারে যে গ্রামে আসল মানুষ রয়েছে। তাই সব অভিনেতাদের বলা হয় যে সেখানে যতজন মানুষ রয়েছে তারাও সবাই অ্যাক্টর এবং তাদের সাথেই মিলে তারাও অ্যাক্টিং করবে। চারিদিকে অনেক অনেক ক্যামেরা লাগানো থাকবে আর কেউ অ্যাকশন কাট বলবে না, শুধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুটিং চলতে থাকবে, একদম বিগ বসের মতন। পরের দিন 3টি হেলিকপ্টার দিয়ে সবাই আজাদগঞ্জ যেতে রওনা হয়। আর তখন গিয়ে সেই টেকনিশিয়ান দুবে ও দেবদাসকে জানায় যে আজাদগঞ্জের আশেপাশেই খুবই ভয়ঙ্কর এক টেরোরিস্ট জাতারা এবং তার দল রয়েছে, তারা মাঝে মাঝে আজাদগঞ্জে আসে। এই কথাটা শুনে দাস, দুবে ও দেব নিজেদের মধ্যে বলতে থাকে যে মাঝে মাঝে আসে তাহলে আমাদের কিছু হবে না, কারণ আমরা তো একদিন এই শুটিং শেষ করে আবার ফিরে আসবো। এই আত্মবিশ্বাস নিয়েই পুরো টিম আজাদগঞ্জের দিকে যেতে থাকে। এখান থেকেই গল্পের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে আজাদগঞ্জ গ্রাম। আর আমরা জানতে পারি গত 20 বছর ধরে এই গ্রামটি জাতারা নামের এক ভয়ঙ্কর সন্ত্রাসীর দখলে ছিল। সে পুরো গ্রামকে জোরপূর্বক আটকে রেখেছিল। এরই সাথে 4 জন ইন্ডিয়ান আর্মিকে বন্দী করে রেখে সে ভারত সরকারকে হুমকি দিয়েছিল তার সঙ্গীদের মুক্তি না দিলে গ্রামের সবাইকে হত্যা করা হবে। গ্রামে জয়া নামে এক সাহসী নারী ও তার মেয়ে উর্ফি থাকতো। জয়ার স্বামীকে জাতারাওই হত্যা করেছে। এরপর সে জয়াকেও তার কবজায় করতে চাইছিল, কিন্তু জয়া কখনোই জাতারার অন্যায়ের সামনে মাথা নত করেনি আর করবেও না। গ্রামের মানুষের একটি আশা ছিল যে কোনো একদিন ভারতীয় সেনাবাহিনী এসে তাদেরকে উদ্ধার করবে। ঠিক সেই সময় সিনেমার শুটিং এর জন্য পুরো টিম আজাদগঞ্জে পৌঁছে যায় এবং সবাই আর্মিদের পোশাকে ছিল, কারণ তারা তো যুদ্ধভিত্তিক সিনেমার শুটিং করছিল। আর্মির পোশাক দেখে গ্রামের মানুষ ভেবে বসে যে ভারতীয় সেনাবাহিনী অবশেষে তাদেরকে বাঁচানোর জন্য এসেই গেছে। তাদের চোখে আবার আশার আলো জ্বলে ওঠে। অন্যদিকে জাতারা খবর পেয়ে যায় যে গ্রামে সেনাবাহিনী এসেছে। সঙ্গে সঙ্গে সে তার লোকেদের নির্দেশ দেয় সবাইকে মেরে ফেলতে। এদিকে গ্রামবাসীরা শুটিং এর পুরো টিমকে জাতারার অত্যাচারের কথা বলতে শুরু করে। তখন সকল অভিনেতারা মনে করে যে এগুলোও বোধহয় শুটিং এরই অংশ, তাই তারাও তখন নিজেদের ক্যারেক্টারের অনুযায়ী ডায়লগ বলতে শুরু করে। সবকিছুই সিন বাই সিন চলছিল। গ্রামবাসীরা অরিজিনাল কথা বলছিল আর পুরো ইউনিট তাদের অ্যাক্টিং করছিল। এর মধ্যেই গ্রামবাসীরা জানায় জাতারা প্রতিদিন তাদের উপর অত্যাচার চালায়। কিছুক্ষণ আগেই সে একটা ছেলেকে শুধু কুয়া থেকে জলপান করার জন্য নির্মমভাবে মারধর করেছে। এতক্ষণের মাঝেই জাতারার সন্ত্রাসীরা গ্রামে এসে হামলা করে দেয়। তাদেরকে দেখে দেব ও দাস মনে করে যে তারাই হয়েছে ক্লাইম্যাক্সের ভিলেন। এখানে মজার ব্যাপার হয়েছে, দাস ভাবে যে তাদেরকে কাস্ট করেছে দেব আর দেব ভাবে এটা করেছে দাস, কিন্তু তারা যে ছিল আসল সন্ত্রাসী এটা না জেনেই সকল অভিনেতারা জাতারার লোকেদের উপর ঝাঁপিয়ে পড়ে। আর আচমকা আক্রমণে সন্ত্রাসীরা প্রস্তুত না থাকায় মারকে সেখান থেকে পালিয়ে যায়। এই দৃশ্য দেখে পুরো গ্রামে আনন্দের বন্যা বয়ে যায়। গ্রামের মানুষ বিশ্বাস করতে থাকে যে অবশেষে সেনাবাহিনী এসে তাদেরকে মুক্তি দিয়েছে। কিন্তু সেই আনন্দ আর বেশিক্ষণ থাকে না। নিজেদের লোকেদের পিটায় খাওয়ার খবর পেয়ে জাতারা ভারী অস্ত্রশস্ত্র ও বড় বাহিনী নিয়ে আবার গ্রামে ফিরে আসে।
কিন্তু তখনও রাজীব ভেবেছিল এসব হয়েছে শুটিং এর ক্লাইম্যাক্স, তাই সে হিরোর মতো স্টাইল ও সাহস দেখিয়ে অনেক বড় বড় ডায়লগ বলতে শুরু করে। না জেনে সে যাতারাকে অনেক আজে বাজে কথা বলে ফেলে, কিন্তু পরের মুহূর্তেই সত্যিটা সবার সামনে চলে আসে যখন যাতারা হঠাৎ রোমিওর হাতে একটি অরিজিনাল গুলি চালিয়ে দেয়। গুলি তার শরীর ছুঁয়ে বের হয়ে যায় এবং সত্যিকারের রক্ত ঝরতে শুরু হয়। রোমিওর রক্ত দেখে সবার মাথায় বাজ পড়ে। তখন তারা বুঝতে পারে এটা তো কোনো সিনেমার শুটিং নয়, যাতারা ও তার লোকেরা কোনো অভিনেতা নয়, তারা তো আসল সন্ত্রাসী। আর এখন তারা সবাই আসল সন্ত্রাসীদের আসল যুদ্ধের মাঝখানে এসে ফেসে গেছে। সত্যিটা জানার পর রাজীব প্রচন্ড ঘাবড়ে যায়। ভয়ে কাঁপতে কাঁপতে তখন সে যাতারার কাছে ক্ষমা চাইতে থাকে এবং বোঝানোর চেষ্টা করে যে তারা কেউই আসল আর্মি নয়, তারা তো শুধু সিনেমার শুটিং করতে এসেছিল। রাজীবের অদ্ভুত আচরণ দেখে যাতারা বিশ্বাস করে যে সত্যিতেই তারা ছিল সিনেমা জগতের ফ্লপ অ্যাক্টর। যাতারা এরপর তাদেরকে হত্যা করতে চাইলে জয়া এসে সামনে দাঁড়ায় এবং নিরীহ মানুষগুলোর প্রাণ বাঁচানোর জন্য সে নিজেকে যাতারার হাতে তুলে দিতে রাজি হয়। এই সুযোগে রাজীব ও আরো কয়েকজন গ্রাম ছেড়ে চলে যেতে শুরু করে, কিন্তু এরা আন্না, রোমিও, দুইজন হিরোইন দুবে, দেব ও দাস, তারা সবাই গ্রামের মানুষদের ফেলে যেতে রাজি হয় না, বরং তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নেয়। এদিকে ফ্লপ অ্যাক্টর রাজীব আর বাকিরা যখন সেখান থেকে পালিয়ে যাচ্ছিল, তখন জয়া রাজীবের কাছে অনুরোধ করে তার মেয়ে উর্ফিকে নিরাপদে নিয়ে যেতে বলে। মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে উর্ফি কান্নায় ভেঙে পড়ে। তখন জানা যায় বাবার মৃত্যুর ধাক্কায় হারিয়ে যাওয়া তার কণ্ঠস্বর আবার ফিরে এসেছে। আর এই দৃশ্য দেখে রাজীব এবং বাকিদের মন বদলে যায়। তারা নিজেদের ভুল বুঝতে পেরে ভিতরে ভিতরে তখন খুবই লজ্জা অনুভব করছিল। অন্যদিকে গ্রামে আন্না, রোমিও ও তাদের সঙ্গীরা সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করছিল, কিন্তু একটা সময় তারা সবাই সন্ত্রাসীদের সামনে ফেসে গিয়েছিল। আর ঠিক তখনই রাজীব ও বাকিরা সবাই ফিরে এসে তাদেরকে বাঁচিয়ে নেয়। এরপর সবাই মিলে যাত্রার লোকেদের সাথে ভয়ঙ্কর যুদ্ধ শুরু করে দেয়। সন্ত্রাসীদের কাছে তো রয়েছিল বম, বন্দুক আর আরো অনেক ধরনের হাতিয়ার, কিন্তু তাদের কাছে তো কিছুই ছিল না। তখন গ্রামের একটি লোকের সাহায্যে রাজীবের দল গ্রামের পাশেই একটা জায়গায় গিয়ে সন্ত্রাসীদের লুকিয়ে রাখা অনেক অনেক বম, বন্দুক ও অনেক ধরনের হাতিয়ার খুঁজে পায়। সেখানে প্রচুর অস্ত্রের সাথেই বন্দী অবস্থায় 4 জন ইন্ডিয়ান আর্মিকেও উদ্ধার করে তারা। আর সেখানেই তখন সবার সামনে চমকদার একটা রহস্য ফাঁস হয়। এটা হয়েছে সেই 4 জন আর্মিদের মাঝে একজন ছিল 15 বছর আগে হারিয়ে যাওয়া রাজীবের বাবা, যে দেখতে হুবহু ছিল রাজীবের মতোই, মানে সিনেমায় অক্ষয় কুমারের ডাবল রোল। বাবাকে জীবিত দেখে রাজীব আবেগে ভেঙে পড়ে। এরপর সীমান্তে থাকা সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করে একটি ঝুঁকিপূর্ণ কিন্তু শক্তিশালী পরিকল্পনা করা হয়। সিদ্ধান্ত নেওয়া হয় যে প্রথমে সব গ্রামবাসীকে নিরাপদে সীমান্ত পার করিয়ে আনা হবে। এরপর পুরো এলাকায় ভয়ানক সার্জিক্যাল স্ট্রাইক করে যাতারা ও তার সন্ত্রাসী বাহিনীর অস্তিত্ব চিরতরে মুছে ফেলা হবে। এরপর সবাই সাহস ও বুদ্ধির সঙ্গে সন্ত্রাসীদের সাথে মোকাবিলা করতে করতে সেখান থেকে বেরিয়ে আসতে থাকে। অবশেষে গ্রামবাসীদের নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়, কিন্তু ঠিক তখনই জানা যায় যাতারা আবার উর্ফিকে অপহরণ করেছে, আর তাকে বাঁচানোর জন্য রাজীবের বাবা একাই তার পিছু নিয়েছেন। অন্যদিকে সার্জিক্যাল স্ট্রাইকের জন্য যুদ্ধ বিমানগুলো দ্রুত লক্ষ্যস্থলের দিকে এগিয়ে আসছিল। আর তখনই শুরু হয় যাতারা ও রাজীবের বাবার মধ্যে শেষ ও সবচেয়ে ভয়ঙ্কর লড়াইয়ের অবশেষে সব সন্ত্রাসীরা পরাজিত হয় এবং যাতারা মারাত্মকভাবে আহত হয়ে পড়ে। শেষ মুহূর্তে রাজীবের বাবা কোনোভাবে সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। ঠিক তখনই পুরো এলাকা এক প্রচন্ড বিস্ফোরণে কেঁপে ওঠে। শুরু হয় ভয়াবহ এয়ার স্ট্রাইক, আর সেই এয়ার স্ট্রাইকের মধ্যেই যাতারার মৃত্যু হয়। কিছুক্ষণ পর উর্ফিও নিরাপদে তার মায়ের কাছে ফিরে আসে। অন্যদিকে রাজীব মনে করছিল সে হয়তো তার বাবাকে আবারও হারিয়ে ফেলেছে, কিন্তু ঠিক তখনই সবার পিছন থেকে তার বাবা নিরাপদে সেখানে এসে হাজির হয়। বাবাকে জীবিত দেখে রাজীব তাকে জড়িয়ে ধরে। দীর্ঘদিনের ভয় আর কষ্টের অবসান ঘটিয়ে অবশেষে পুরো গ্রাম সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত হয়ে যায়। কিছুদিন পরে জানা যায় যে সিনেমাটিকে তারা ফ্লপ করার জন্য এত কিছু চেষ্টা করেছিল, অবশেষে সেই সিনেমাটি রিলিজ হওয়ার পর বক্স অফিসে অনেক বড় ব্লকবাস্টার হয়েছে। সিনেমাটি এতটাই সফল হয়েছে যে বিজনেসম্যান জেনার সমস্ত আর্থিক সমস্যা দূর হয়ে যায়। অবশেষে সবাই তাদের প্রাপ্য সুখ ফিরে পায়, আর এভাবেই শেষ হয়ে যায় ওয়েলকাম টু দ্য জঙ্গল সিনেমার রোমাঞ্চকর ও অ্যাকশন ভরা কাহিনী। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আরও এমন ধরনের অসাধারণ সিনেমার এক্সপ্লেন ভিডিও দেখার জন্য সবাইকে আমার ধন্যবাদ।